সময় কখনো কখনো থমকে থাকে জানো, কিছু বিষয় নিয়ে আমরা এতটাই ঘুরে থাকি যে চারপাশে কি হচ্ছে সেটা খেয়াল থাকে না, কিংবা আমরা সেটা করার প্রয়োজনই মনে করি না। ভাবি সময় এখানেই স্থির হোক, এভাবেই কাটুক অনন্তকাল। কিন্তু এসবের কিছু ভাবছে না আবরাজ। সে মনে প্রাণে চাইছে এই সময়টা দ্রুত কাটুক, নয়তো কিছু একটা মিরাকেল ঘটুক। মেয়েটার চোখে তার জন্য সে ভালোবাসা দেখে। সে সেই ভালোবাসা তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার রাখে না। মেয়েটাকে সে কোনো অপরাধ ছাড়াই 4 বছর অবহেলায় অনাদরে রেখেছে। এতে কি শুধু তার দোষ? ভাগ্য কি একটু সহায় হতে পারতো না? কেন যে হলো না কে জানে। ফিজা হাতে কুচি তুলছে, আর সেটা করতে করতে আবরাজকে বলল, অবহেলা করেছেন মেনে নিয়েছি, ঠকালে খুন করে ফেলবো। ঠকাচ্ছি না, যদি ভালোবাসা বলে কিছু থাকে সেটার কসম। আবরাজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলল। ফিজার হাত এত সময় কাজে চলতি ছিল, তবে আবরাজের কথায় হাত থামে। ভুরু কুঁচকে তাকিয়ে বলে উঠল, আপনার মা আপনাকে ভালোবাসে, এটা বিশ্বাস করেন? আমিও তো মাকে ভালোবাসি, তাহলে ভালোবাসার ওপর সন্দেহ কেন? ফিজা সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করল। আবরাজ হঠাৎ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ত্রিনা আমাকে ভালোবাসে না। জেদ থেকে তো আমার জন্য এত কিছু করে যাচ্ছে। ওর মন্তব্য তো শতভাগ আমাকে ভালোবাসে এটা প্রমাণ করা। সত্যি তো এটাই, ও আমাকে ভালোবাসে না। তাহলে মুখে বলা ভালোবাসি এটা কিভাবে বিশ্বাস করব আমি? আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা উপলব্ধি করতে পারবেন, আপনার সম্পূর্ণটা তাকে ঘিরে হবে। আবরাজ কিছু বলে না, বউয়ের দিকে তাকিয়ে থাকে। বউয়ের চোখ ধাঁধানো সৌন্দর্য তাকে চুম্বকের ন্যায় টানছে। কথার প্রসঙ্গ পাল্টালেও কোনো লাভ হচ্ছে না। ফিজা ততক্ষণে নিজের হাতে ভাঁজ করে নেওয়া সবগুলো কুচি এবার কোমরে গুজে নিল। আবরাজের শরীর অসহ্য শিহরণে শিহরিত হলো। কয়েক সেকেন্ড মাত্র সময়টা, কিন্তু আবরাজ যেন সেখানে আটকে রইল। এমন রূপবতী একজন মেয়েকে স্বচক্ষের সামনে দেখে বসে থাকা বড্ড কঠিন। সেখানে যদি হয় মেয়েটা তার বিয়ে করা স্ত্রী, তাহলে কি করে নিজেকে ঠিক রাখবে কোনো পুরুষ? আবরাজ হেরে গেল কি? ভালোবাসা কি তবে নেই তার মধ্যে? কামনাই সম্পূর্ণটা? নিজের কুচি ঠিক করে মাথা তুলে সামনে তাকিয়ে চমকালো ফিজা। বরাবর দাঁড়িয়ে আবরাজ। ফিজার শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। উন্মুক্ত কোমরে আভাস পেল শক্ত হাতের। তৎক্ষণাৎ নিজের হাতখানা সেই হাতের উপর চলে গেল। নিজেকে কোনো রকম সামলে অস্ফুটে বলল, আবরাজ, অভিযোগ তুলো না। ত্রিনা নিজেকে অল টাইম আমার সামনে আকর্ষণীয় রূপে প্রেজেন্ট করেছে। কখনো আমার ওর ওপর ফিল আসেনি। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। খুব খারাপ হতে ইচ্ছে করে আমার। সরি, বাট নট সরি কলিজা। মুহূর্তে ফিজা উপলব্ধি করে সে শূন্যে ভাসছে। ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরে, মনে মনে ভিন্ন ছক কষে। আবরাজ ততক্ষণে বউয়ের এলোমেলো অর্ধপরিহিত শাড়ি সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। বাইরে আজ বাতাস বইছে। আগুনের শেষ রাতে ঠান্ডায় মানুষ কুপোকাত। ঝিরঝির হাওয়ায় জানালার পর্দা দোলে। সেই বাতাস সারা কক্ষে শীতল করে, শুধু দুটো উষ্ণ দেহকে সেই শীতলতা ছুঁতে পারে না। ফিজার চোখের কোঠরি চিকচিক করে। আবরাজ যা দেখে মোলায়েম স্বরে বলে, সরি সুগন্ধি ফুল, তোমাকে কাঁদিয়ে আমার কখনো পোষাবে না। ভালো লাগে তোমায় কাঁদালে। একটু কাঁদো। অদ্ভুত মানুষ এই আবরাজ খান। ফিজার মুহূর্তে রাগ উঠে যায়, ইচ্ছে মতো চুল টেনে ধরে। আবরাজ হেসে ফেলে। নিজের কাজে ফিজা লজ্জা পায়। আলতো হাতে আবরাজের ঘাড়ের ওপর চুলের ভাঁজে আঙুল চালিয়ে এবড়ো থেবড়ো স্থানের সন্ধান পায়। বুঝে আসে না কিসের ক্ষত হতে পারে। তবে এসব মুহূর্তে এসব ভাবার মতো সময় আবরাজ তাকে দিল না। আপনি সিগারেট খান? হঠাৎ মেয়েলি চিকুন স্বর কানে আসতেই আব্রাহাম ভুরু কুচকে নেয়। এত রাতে এই মেয়ে এখানে? আব্রাহাম ভুরু জোড়া কুচকে রেখে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কৈফিয়ত চাইছো নাকি? না না, তা কেন হবে, আমি এমনি জিজ্ঞেস করেছি। মেহেরিন সাথে সাথে ঘাড় নেড়ে বলে। আব্রাহাম হাতের সিগারেট শেষ করে। মেহেরিন ওর থেকে অনেকটা দূরে আকাশপানে তাকিয়ে আছে। রাত বাজে 2টো। আব্রাহাম মোবাইলে টাইম দেখে, ফোন পকেটে রাখে। এরপর মেহেরিনের দিকে ঘুরে দাঁড়িয়ে আগের ন্যায় কণ্ঠে জানতে চাইলো, এত রাত এখানে কি করো? ঘুম আসছে না? আমাকে দেখনি আমি যে এখানে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আব্রাহাম বলে উঠল। মেহেরিন নড়ে চড়ে দাঁড়ালো, দৃষ্টি এলোমেলো করে। আসলেই তো, সে দেখেও কেন এখানে আসলো? আজ ছুটি নিয়েছিল সে অফিস থেকে। একবারও দিনে সাক্ষাৎ হয়নি আব্রাহামের সাথে। এতে করে কেমন অস্থির লাগছে। মেহেরিন নিজের অধৈর্যরা মুখের ভেতর নিয়ে নিল। তারপর বলল, আমি জানতাম না, খেয়ালও করিনি। বাড়িতে গার্ড রয়েছে, রাতে এভাবে ছাদে আসবে না। তার আছে বলেই তো আসি। একা আসতাম নাকি? ভয় পেতাম তখন। মেহেরিনের বোকা বোকা কথায় আব্রাহামের কপালে বেশ কয়েকটা বিরক্তির ভাঁজ পড়ল। রাগ নাকি বিরক্ত আব্রাহাম বুঝতে পারে না। যত্রতত্র দিল এক ধমক। মেহেরিন চমকে উঠল। আব্রাহাম কঠিন স্বরে বলে উঠল, এই মেয়ে, কি বলো, মাথা ঠিক আছে? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব বেয়াদব, রুমে যাও। মেহেরিন এক দণ্ড দাঁড়ায় না, চক্ষুদয় জলে টইটুম্বুর। তখন দ্রুত পা ফেলে চলে গেল সিঁড়ি বেয়ে।
আব্রাহামের হঠাৎ রাগ হচ্ছে। এই যে মেহেরিন কাঁদলো, ধমক খেয়ে চলে গেল, তারপরও আব্রাহামের কোনো হেলদোল নেই। সে নিজের মতো ফুসফুস করে সিগারেট জ্বালায় দিয়াশলাই দিয়ে সেটা ঠোঁটের ভাঁজে চেপে ধরে ফুঁকতে লাগলো। মুহূর্তে ধোঁয়ায় অন্ধকার করে নিজের চারপাশ। বিড়বিড় করে আওড়ালো, পুরুষ দেখতে আসে রাত বিরেতে, গাধা কোথাকার। আবরাজ বউকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। নিচে নামিয়ে নিজে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। এক হাত কোমরে রেখে আরেক হাত মাথার পেছনে রাখলো। কোমরে জড়িয়ে আছে একটা টাওয়াল। সেভাবে থেকে ফিজাকে উদ্দেশ্য করে বলে, থাকবো সাথে আমি, তুমি না চাইলে পাশের রূপ থাকুন। আবরাজের কথা সম্পূর্ণ শেষ করার আগে ফিজা থামিয়ে বলে। আবরাজ বৃষ্টি না চাইতে যেন জল পেল, খুশি হলো। এই ঠান্ডার মধ্যে ঝর্ণা ছেড়ে সেটা নিচে দাঁড়ালো, সঙ্গে বউকে নিল। ফিজা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলো আবরাজের তলপেটের পাশের শক্ত ওই জায়গাটা দেখার, তবে সফল হলো না। বিশেষ মুহূর্তে স্থানটা হাতে লাগলেও সেটা আবরাজ স্বেচ্ছায় দেখানোর মতো পাত্র নয়। ফিজা নিজের মতো চেষ্টা করেও কোনো লাভ হলো না। এর মধ্যে আবরাজ সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো, ওখানে কি দেখো? আমাকে দেখো। দেখছি। ফিজা নিজেকে সামলে জবাব দেয়। এভাবে কিছু সময় ভেজার পর আবরাজ বউকে বাথটবে বসালো। নিজেও ঝুঁকে ফিজার গলায় কালচে হওয়া দাগে আলতো করে ঠোঁট বুলাতে লাগলো। ফিজা চোখ বন্ধ করে বলল, পেন হচ্ছে, ছাড়ুন, দেখবে না? আবরাজ আচমকাই জানতে চাইল। ফিজা থতমত খেলো, তবুও প্রশ্ন করলো, কি তুমি যা খুঁজে যাচ্ছ? আবরাজের কথায় স্পষ্ট সে বুঝে গিয়েছে ফিজা কি খুঁজে এত সময় তাকে আটকে রেখেছে। ফিজাও ভনিতা না করে জিজ্ঞাসা করলো, আপনি দেখাবেন? আবরাজ ফিজার কপালে চুমু খায়। ফিজা চোখ বন্ধ করে। আবরাজ বউয়ের থুতনিতে আঙুল রেখে মুখটা সামান্য উঁচু করে চোখে চোখ রাখে। ফিজা চোখের পাপড়ি খুলতে দৃষ্টি আবরাজের চোখের দিকে স্থির হয়। আবরাজের গম্ভীর স্বর ভেসে আসে, বউ তুমি আমার, আজ হাতে লেগেছে, কাল চোখে পড়বে। পুরো আমিটাই আমি তোমাকে দিয়ে দিয়েছি, সেখানে শরীরের কোনো চিহ্ন কেন লুকিয়ে রাখবো? ব্যথা এখনো? ফিজা আবরাজের সামনের দিকের কোমরের লম্বা কাটা দাগটার ওপর আলতো করে হাত ছুঁয়ে জিজ্ঞাসা করলো। আবরাজ হাসে। ভালো লাগে যখন মেয়েটা তার একটু কেয়ার করে, তার কথা ভাবে, সুখী মনে হয় নিজেকে। আবরাজ মুখে মৃদু হাসি রেখে জবাবে বলল, পাগল মেয়ে, 4 বছর হয়েছে এটার, আপনি কোমায় ছিলেন 6 মাস। আবরাজ ফিজার কথায় অবাক হয়। সে মাথার আঘাতের কারণে কোমায় ছিল বছর খানেক সময়। এটা অবশ্য দেশে কেউ জানতো না, এমনিতেই সে দেশে খুব বেশি একটা যোগাযোগ করতো না। তার মধ্যে তখন সাব্বির ব্যাপারটা সামলেছে। আর ইলা বেগম ছেলের সাথে কথা বলতে খুব বেশি জোরাজোরি করলে ভিডিও কল দিয়ে বলতো আবরাজ ঘুমাচ্ছে। তিনি অবশ্য মেনে নিতেন, ছেলের ব্যস্ততার কথা জানতেন তিনি। ছেলের হৃদয় বড্ড পাষাণ, এটাও বুঝে গিয়েছিল ছেলে বিদেশে যাওয়ার পরপরই। তাই ব্যাপারটা সামলাতে খুব বেশি হিমশিম খেতে হয়নি সাব্বিরকে। আবরাজ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, বাড়িতে সাব্বির কথা বলতো। মাথার আঘাতটা আবার কোনো সমস্যা হবে না তো? সমস্যা যেন না হয় সেজন্যই তো 1 বছর এটার চিকিৎসা করিয়েছি, নয়তো এতদিন দূরে থাকতাম নাকি? বিয়ে বাবার কথা রাখতে করেছিলাম, যদিও তখন অভিমানে ভেবেছিলাম কিছু বছর দেশে ব্যাক করব না। আর ভাগ্যের কি পরিহাস, দেখো 4 বছর সত্যি সত্যি আসতে দিল না। সেদিন আপনার উপর অ্যাটাক কে করেছিল? ফিজা সন্দিহান কণ্ঠে জানতে চায়। আবরাজ বউয়ের কথার বিপরীতে বলল, সেসব ছাড়ো তো, যে করেছে সে তোমার আমার পরিচিত, শুধু এতটুকুই জানো। আমরা আর ওখানে না যাই, সংসার করি এখানে, আমাদের একটা পরিবার হবে, আপনার আমার একটা সংসার হবে। হবে মোলায়েম স্বরে বলে আবরাজ। ফিজা ভেজা শরীরে জড়িয়ে ধরে আবরাজকে। এদিকে আবরাজ বউয়ের এমন ভাবলেশীন কর্মে থ মেরে বসে রইল। পাগল করে দিচ্ছে সুগন্ধি ফুল। ফিজা আবরাজের বুকে নাক মুখ গুজে রেখে বলল, খুব বাজে আপনি। শরীর ব্যথা? মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞাসা করলো আবরাজ। ফিজা কথা বলে। আবরাজ তপ্ত শ্বাস ফেলে ফিজাকে বলল, ড্রেস চেঞ্জ করতে হবে, ঘুম প্রয়োজন তোমার। ফিজা দূরে গিয়ে দাঁড়ালো। আবরাজ উঠে বাইরে চলে গেল। নিজে কাপড় পরে ফিজাকে ওয়াশরুমে কাপড় দিল। ফিজা পুরোটা সময় যেন ঘুরেই রইল। ইস, সব সময় জীবনটা এমন সহজ সরল ভাবে চললে কতই না ভালো হতো। ফিজা সারাদিন রুমে শুয়ে বসে দিন কাটালো। আবরাজ অফিস গিয়েছে, ফিরতে রাত হবে বলেছে। সবাই রুমে এসে ফিজার সাথে আড্ডা দিয়েছে। মিষ্টি, ইলা বেগম, মহিতা বেগম, মেহেরিন তারা এখনো রয়েছে। আবরাজ নিজ থেকেই তাদের থাকতে বলেছে। বাড়িতে সে একটা গেট টুগেদার করবে, এতে কারোর সমস্যা থাকার কথা নয়। যেহেতু হঠাৎ আবরাজ বিয়ে করেছে, সেক্ষেত্রে সবাই তো জানে না বিয়ে হয়েছে। আবরাজের সিদ্ধান্তে সবাই সহম। বিকেলের দিকে ইয়া বড় একটা পার্সেল নিয়ে একটা গার্ড হাজির হলো। রুমে বসে তখন ফিজা। গার্ড পার্সেল রুমে দিয়ে চলে গেল। অনেক বড় একটা বক্স। তখন ফিজার মোবাইলে আবরাজের কল এলো। ফিজা ফোন রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে রাশভারী কণ্ঠস্বর ভেসে আসে, সুগন্ধি ফুল, পার্সেল, রাতে বেরোবো। আবরাজ পরপরই জিজ্ঞাসা করলো, শরীর এখনো খারাপ লাগছে? ফিজা লজ্জা আড়ষ্ট হয়ে গেল। মিনমিন স্বরে বলল, ঠিক আছি, রেডি থেকো, রাতে ফিরছি। আবরাজ কল কাটতে ফিজা তপ্ত শ্বাস ফেললো। কি সাংঘাতিক পুরুষ, এসব কেন ফোনে জিজ্ঞাসা করে? ফিজা ফোন রেখে পার্সেল খুলে থ মেরে বসে রইল। এক এক করে সবগুলো শাড়ি নামিয়ে বিছানায় রেখে ফ্যাল ফ্যাল করে সেগুলোর দিকে তাকিয়ে রইল।
ফিজা এক এক করে সব কটা শাড়ি গুনে দেখলো। মোট 48টা শাড়ি এনেছে এখানে। বিছানার অনেকটা জায়গা জুড়ে সবগুলো শাড়ি। ফিজা বিস্ময় কিছু সময় চুপ করে থেকে আবার ফোন নিল হাতে। কল লাগালো আবরাজকে। আবরাজ কল রিসিভ করলো না। ফিজা বিরক্ত হলো। ফোন বিছানার উপর ছুঁড়ে ফেলে হাঁটু মুড়ে বসে রইল ফ্লোরে। জার্মানি থাকতে 12টা দিয়েছিল, আর এখন 48টা, ডাবলের ডাবল। রাত 8:30টায় আবরাজ বাসায় ফিরল। তখন সবাই লিভিং রুমে বসা। কালকের অনুষ্ঠানের আয়োজন নিয়ে সবার আলোচনা। ঘরবাড়ি সন্ধ্যা থেকে সাজানো গোছানো শুরু হয়ে গেছে। আবরাজ দৃষ্টি বুলিয়ে চারদিক দেখে। সবাই আছে, নেই শুধু বউ। হাতে ঝুলানো কোট একজন সার্ভেন্ট নিতে এলে আবরাজ দিল না। মনে আছে তার এটার কথা। সে এটা কোলে নিয়ে বসলো সোফায়। কথা হলো সবার সাথে টুকটাক। আব্রাহাম আছে সেখানে। আবরাজ কি মনে করে জিজ্ঞাসা করলো, বিয়ে করবি না? এক ঘর মানুষ, যদিও খুব বেশি নয়। মেহেরিন, মিষ্টি, মোহিতা, ইলা বেগম, মিলন খান, সাব্বির। আবরাজের মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে সবাই কিছুটা কৌতূহল নিয়ে আব্রাহামের দিকে তাকালো। ইলা বেগম অবশ্য বড় ছেলের কথায় সন্তুষ্ট হলেন। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া নিয়ে তিনি তো কিছু বললেও কেউ কানে তুলবে না। এখন নিশ্চয়ই বড় ভাইকে এড়িয়ে যেতে পারবে না। আব্রাহাম গলা পরিষ্কার করলো, আর চোখে একবার রান্নাঘরের দিকে তাকিয়ে কফির মগ হাতে তুলে নিল। বলল, করব, মন মতো মেয়ে পাই। কেমন মেয়ে আমাকে বলো আব্বু, আমি খুঁজবো। ইলা বেগম বেশ উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল। আব্রাহাম মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দিল, তোমাকে কষ্ট করতে হবে না আম্মু, আমি খুঁজে বলবো তোমায়। এই কথার ওপর তো আর কোনো কথা খাটে না, তাই এই ব্যাপারে আর কেউ কিচ্ছু বলল না। আবরাজ আব্রাহামকে লক্ষ্য করলো। রান্নাঘরে তাকিয়েছে, এটা সে খুব ভালো করে লক্ষ্য করেছে। কিন্তু কেন তাকালো? এই প্রশ্নের উত্তরের জন্য আবরাজকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ফিজা হাতে নাস্তার একটা প্লেট নিয়ে তখন বেরিয়ে এলো। আবরাজ এমনিতেই ফুরফুরে মেজাজে ছিল, তবে বউকে কাজ করতে দেখে মেজাজ খারাপ হলো। চোয়াল শক্ত হয়ে এলো। হনহনিয়ে সিঁড়ির দিকে চলে গেল। ইলা বেগম পেছন থেকে ডাকলেও আবরাজ না তাকিয়ে বলে দিল তার টায়ার্ড লাগছে। ইলা বেগম এটা শুনে আর কিচ্ছু বলল না। ফিজা বুঝে পেল না এত সময় বসে থেকে এখন কেন চলে গেল। ফিজা নাস্তা রেখে ইলা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। ভদ্রমহিলা কি বুঝলেন কে জানে, ফিজাকে গম্ভীর স্বরে বললেন, রুমে যাও, গিয়ে দেখো কিছু লাগবে কিনা। ফিজা সবার দিকে একবার করে তাকালো। কারোর ওর দিকে নজর নেই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে ফিজা। এরপর শাশুড়ির পেছন থেকে গুটি গুটি পায়ে চলে গেল। আব্রাহাম সেদিকে বার কয়েক আর চোখে তাকিয়ে দেখল। তবে নিজের এই কাজে সে নিজেই বারবার বিরক্ত হচ্ছে, সাথে নিজের উপর রাগ হচ্ছে। ফিজা রুমে এসে আবরাজের দেখা পেল না। রুমে নেই আবরাজ। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। ফিজা কাচের দেওয়ালের ওপাশে বলিষ্ঠ একটা ছায়া দেখল, ঝর্ণার নিচে দাঁড়িয়ে। ফিজা জানে আবরাজ রেগে আছে। কারণ কি? ওই যে রান্নাঘরে গেল। আবরাজ মোটেও চায় না বউ তার রান্নাঘরে যাক। সে জার্মান থাকা অবস্থায় এ বিষয়ে কথা বলেছে অনেকবার ফিজার সাথে। কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে রান্নাঘরে যেন না যায়। সেটা ফিজা বারবার লঙ্ঘন করছে। ফিজা টাওয়াল একটা হাতে নিয়ে বাইরে থেকে হাত নাড়িয়ে আবরাজের মনোযোগ পাওয়ার চেষ্টা করলো, তবে কোনো লাভ নেই। আবরাজ দেওয়ালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। রাতের বেলায় এত সময় পানিতে ভিজলে ঠান্ডা লাগবে। ফিজা শেষমেশ বাধ্য হয়ে দরজায় গিয়ে নক করলো। দরজা খোলা। ফিজা দ্বিধায় পড়ল যাবে কিনা। এর মধ্যে ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে আসে, কাম, আপনি নিয়ে নেন এটা। ফিজা মোলায়েম স্বরে বলল, কিন্তু পরক্ষণেই চমকে উঠল। কানে শুনতে পাচ্ছ না? আসতে বলেছি আমি। ভারী কিশোর। ধমক খেয়ে ফিজা দরজা অল্প একটু ফাঁক করে ভেতরে এলো। আবরাজ সাথে সাথে বউকে ঝট করে নিজের সাথে চেপে ধরলো। ফিজা হতবম্ব। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আবরাজ, আর ইউ ম্যাড? কথা শোনো না কেন তুমি? নিজেকে নিজে খুব বড় মনে করো। তুমি শুনতে পাও না আমার কথা? আমি মোটেও নিজেকে বড় মনে করি না। কেন রেগে আছেন? চুপ, বেয়াদব মেয়ে। রাগের কারণ জানার পরও কারণ জানতে চাইলে আরো বেশি রাগ হয় আমার। আবরাজ ফিজার পেটে আঙ্গুল চেপে ধরে। ফিজা ব্যথা পায়, তবুও টু শব্দ করে না। বরং আবরাজের রাগ দেখে এই মুহূর্তে ওর হাসি পাচ্ছে। ঠোঁট টিপে হাসি আটকে রাখলো। পানির ধারা ঝর্ণা থেকে পড়ে দুজনকে ভিজিয়ে জুবুথুবু করে দিয়েছে। দুজনের কেউ পানির জন্য চোখ মেলে একে অপরের দিকে তাকাতে পারছে না। ফিজা তবুও পিটপিট করে তাকালো আবরাজের দিকে। বলল, আচ্ছা সরি, যাব না রান্নাঘরে, ছাড়ুন আমায়। বলতে বলতে আবরাজের উন্মুক্ত লোমহীন বক্ষে অধর ছুঁয়ে দিল। আবরাজ ফিজাকে ছাড়লো না। ফিজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ভুরু কুঁচকে তাকায় আবরাজের দিকে। আবরাজ ফিজার ঘাড়ের ভেজা চুলগুলো বা হাতে সরিয়ে নিল। বুকে এসে সেখানে পরপর কয়েকবার অধর বুলিয়ে দিতে লাগলো। ফিজা কোনো রকম নিজের হাতটা ছাড়িয়ে ট্যাপ বন্ধ করে দিল। পানি পড়া বন্ধ হলো। তবুও আবরাজ খানের রোমাঞ্চ বন্ধ হলো না। ফিসফিস মাদকাসক্ত স্বরে শুধালো, নো, এখন তো আরো আগে না। আবরাজ সোনার পাত্র নয়। ফিজা বাধা দিলেও শুনবে না। ভেজা কাপড়ে বউকে কোলে নিয়ে আবরাজ রুমে চলে এলো। নিজের গায়ের অর্ধপরিহিত ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। সেটার স্থান হলো মেঝেতে।
ফিজার সর্বাঙ্গে বিচরণ ঘটে বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটার। অনুভূতির অন্তরালে সারবস্তু আবিষ্কার করলো, পুরুষটা তাকে ছুঁয়ে দিলে সে নিজেকে সামলে উঠতে পারে না। এত বছর এতদিন যা হয়নি, কিংবা বারবার ছোঁয়ার চেষ্টায় বাদ সাধত সে, আজ এখন এসে আর বাধা দিতে পারে না। বরং স্বামী নামক এই পুরুষের ছোঁয়ায় সে ভালোবাসা খুঁজে পায়। সুখের খোঁজ পেয়ে সে দুঃখ ভুলতে বসে, হয়তো দুঃখ দেওয়ার মানুষটা তাকে সুখী করে ভালোবাসে বলে। এবার কি সময় এলো তবে আবরাজ খানকে অবহেলার অনলে পুড়িয়ে তার করা ভুলের সাথেই তাকে সাক্ষাৎ করানোর? ফিজার বুক ভারী হয়, চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ে লোনা জল। কানের পিঠে তা বিলীন হয়ে যায়। শক্ত হাতে জড়িয়ে ধরে সামনের মানুষটাকে, কাঁদতে কাঁদতে বলে, ইউ আর ভেরি ব্যাড বয় আবরাজ খান। আবরাজ থতমত খেল। নিজের কাজের ব্যাঘাত তার মোটেও খারাপ লাগেনি, বরং বউয়ের কান্নায় তার অন্তর ছারখার হয়। বউয়ের ছোটখাটো দেহখানা তার শক্তপোক্ত দেহে চেপে ধরে শক্ত করে, কাতর স্বরে বলে, সরি সুগন্ধি ফুল, আমি তোমায় শুধু কষ্টই দিয়ে গেলাম, তবে এতে আমি একটুও অনুতপ্ত নই। তোমাকে কাঁদাতে আমার ভালো লাগে। সরি, বাট ইটস ট্রু।